আসসালামু আলাইকুম। সো আজকে মূলত আমরা আমাদের ইকোনমিক্সের একটা ফাইনাল রিভিশনের কথা চিন্তা ভাবনা করতেছিলাম। সো মূলত এই ইকোনমিক্সের জন্য আমরা এখানে যে কোর্স আউটলাইনটা ফলো করেছি এটা বেসিক্যালি ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটি বা আমাদের ইউনিভার্সিটির কোর্স আউটলাইনটা ফলো করা হয়েছে। ওকে, সো আপনার সাথে আছি আমি মুমতাজ রহমান টুসি। আমি ইউআইউতেই পড়ছি কম্পিউটার সায়েন্সে, অ্যান্ড এছাড়াও আমি বেশ কিছু জায়গায় আছি, যেমন আপনার ইভেন্টাতে আমি ওখানে জব করছি এবং 10 মিনিট স্কুলে ছিলাম ওদের মার্কেটিং ইন্টার্ন হিসেবে। স্কুইড এক্স নাম্বার এজেন্সিতেও ছিলাম। সো নাও আর কি আপনাদের সাথে, অ্যান্ড এর আগেও পড়ানো হয়েছে, এর আগেও আর কি লাইক আপনার একটা কোচিং সেন্টারে পড়াতাম, অ্যান্ড নাও এভরিথিং ইজ গোয়িং অন ইউ আর কি। যাই হোক, সো এটা আমি। সো আজকে মূলত আমরা আপনাদের জন্য একটা ছোটোখাটো ওভারভিউর জন্য ব্যবস্থা করেছি, যে লাইক আপনার জন্য একদম জাস্ট এক্সামের আগে আমাদের এই ভিডিওগুলো দেখে গেলেই জাস্ট এক্সামের প্রিপারেশনটা হয়ে যায়। সো আমরা ডিপ ড্রাইভ কিছুই করবো না, আমরা জাস্ট আপনাদেরকে একটা ছোটো ওভারভিউ দেওয়ার ট্রাই করবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে পড়বো, কারণ আপনাদের ফাইনালের বেশিরভাগ টপিকই বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক্স নিয়েই আপনাদের ফাইনালের টপিকগুলো। সো আপনাদের ফাইনালের মূল টপিকই হলো ম্যাক্রো ইকোনমিক্স। সো ম্যাক্রো ইকোনমিক্স বলতে আমরা মূলত কী বুঝি, সেটা হলো যে যে ইকোনমির মধ্যে হলো আপনার আচ্ছা, আই এম কোয়াইট নার্ভাস বেসিক্যালি। যে ইকোনমির মধ্যে হলো আপনার আপনার পুরো আর কি ইন্টার বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয়, ওইটাকে আমরা ম্যাক্রো ইকোনমি বলবো। সো আপনারা অলরেডি মিডে মাইক্রো ইকোনমি পড়ে এসেছেন, অ্যান্ড ফাইনালের বেসিক্যালি মেইন টপিকই হলো ম্যাক্রো ইকোনমি। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে বেশ কিছু প্রিন্সিপালের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এখান থেকে অ্যাজ ইউজুয়াল কোশ্চেন্স আসে না, শুধুমাত্র একটা কোশ্চেন আসে যেটা হলো ইনফ্লেশন রিলেটেড, এছাড়া আর কোনো তেমন কোশ্চেন্স আসে না। সো আপনাদেরকে জাস্ট নর্মাল একটা রান ডাউন দিয়ে যাচ্ছি, যাতে যদি কোনো কোশ্চেনের মধ্যে আপনাদের লিখতে হয় যেন লিখতে ইজি হয়। সো আপনারা অলরেডি হয়তো এটা পড়ে আসছেন যে যদি আপনি এটাকে নোট ডাউন করেন, সো ওয়ার্ল্ডের চেয়ে সবচেয়ে ছোটো হয় হলো আপনার ন্যাশনাল ইকোনমি, অ্যান্ড ন্যাশনাল ইকোনমির চেয়ে ছোটো যেটাকে আপনি বলবেন সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির পরে যদি আপনি সেটাকে ছোটো করেন তখন সেটা আরও ভাগ হয়ে চলে আসে ইন্ডিভিজুয়াল, বানানে ভুল হলে আমি সরি, ইউনো যে খুবই নার্ভাস, ইন্ডিভিজুয়াল ফার্মসের মধ্যে চলে আসে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফার্মসের পরে এটা চলে আসে আপনার হাউসহোল্ডের মধ্যে, এবং হাউসহোল্ডের পরে অ্যাকচুয়ালি আপনাদের পার্সোনাল যে ইকোনমিটা আছে সেটার মধ্যে এটা চলে আসে। সো আমাদের যে ম্যাক্রো ইকোনমি বেসিক্যালি ওয়ার্ল্ড, ন্যাশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি নিয়ে আলোচনা করে। অ্যান্ড যেটা হলো আমাদের মাইক্রো ইকোনমি হলো আপনার ইন্ডিভিজুয়াল অ্যান্ড হলো হাউসহোল্ড অ্যান্ড পার্সোনাল ইকোনমি নিয়ে আলোচনা করে। সো আজকে বেসিক্যালি আমরা যেটা পড়বো বা আপনাদের ফাইনালের ফুল টপিকটাই হলো ম্যাক্রো ইকোনমি বেসড। সো বেসিক্যালি আপনারা যাই পড়বেন সেগুলো সবই ওয়ার্ল্ড ইকোনমি, ন্যাশনাল ইকোনমি বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি রিলেটেড। আচ্ছা, সো এরপরে আপনাদেরকে জাস্ট বেশি কিছু বলবো না, জাস্ট নর্মালভাবে কয়েকটা ছোটোখাটো জিনিস বলে দিই যেগুলো হলো আপনাদের দরকার হবে পুরোটা পড়তে। সো ফার্স্ট অফ অল আপনারা তো অলরেডি ন্যাশনাল ইনকামের ব্যাপারে জানেন। সো ন্যাশনাল ইনকামটা নিয়েই মূলত আমাদের এখানে ম্যাথস আছে, গ্রাফস আছে। সো ন্যাশনাল ইনকামটাকে ফোকাস করা হয়েছে আমাদের সিলেবাসের মধ্যে শুধু। সো ন্যাশনাল ইনকামের মধ্যে বেসিক্যালি যেটা থাকে সেটা হলো আপনার জিএনপি অ্যান্ড জিডিপি। সো জিডিপি আর জিএনপি দুইটাকে আমরা আসলে ন্যাশনাল ইনকামের মধ্যেই ধরি। অ্যান্ড আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হলো জিডিপি আর জিএনপি সবসময় যত বেশি হবে ওইটা আমাদের ইকোনমির জন্য অনেক বেশি গুড। ওকে, এরপরে একটা কোশ্চেন, এটা আপনাদের এক্সামসে প্রায় এসে পড়ে, সেটা হলো যে ইনফ্লেশন কীভাবে ইকোনমির জন্য ভালো হতে পারে। সো এটা জাস্ট আপনাদেরকে আমি কয়েকটা পয়েন্টস লিখে দিচ্ছি, এগুলোই মনে রাখবেন, কারণ মুখস্থ করে যে আসলে লেখা দ্যাটস অ্যাকচুয়ালি সো টাফ। সো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে ইনফ্লেশনটা কেন হয়। সো ইনফ্লেশন বেসিক্যালি অকার্স যখন হলো গিয়ে আপনার মানি সাপ্লাইটা বেড়ে যায়। সো মানি সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইনফ্লেশন হয়। সো আপনি বুঝতে পারতেছেন যে মানি সাপ্লাই যখন বেড়ে যাবে এটার মানে কি, যে মানুষের হাতে টাকা বেশি চলে আসবে। সো তখন অ্যাজ ইউজুয়াল মানুষ কিন্তু এটাকে ইনভেস্টমেন্টের দিকে নিয়ে যাবে। সো তাহলে ইনভেস্টমেন্টও বেড়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট বেড়ে গেলে আপনি বুঝতে পারতেছেন যে ফার্মগুলো কী করবে, প্রোডাকশন বাড়ায় দেবে। সো প্রোডাকশনও বেড়ে যাবে। সো প্রোডাকশন যদি বেড়ে যায় তখন কী হবে, যে আমরা যত বেশি ফার্মস, আপনারা জানেন যে অত বেশি এমপ্লয়মেন্ট। সো আপনাদের এম্পাওয়ারমেন্টও কিন্তু বেড়ে যাচ্ছে।
ওকে, সো তাইলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে যদি ইনফ্লেশনটা বেড়ে যায় বা ইনফ্লেশন কখন অকার হয় এটা আপনাকে বুঝতে হবে। ইনফ্লেশন অকার কখন হবে? যখন আপনার মানি সাপ্লাই বেড়ে যাবে কোনো একটা ইকোনমির মধ্যে। সো মানি সাপ্লাই বেড়ে যাওয়া মানে কি? আপনার ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্টটা বেড়ে যাওয়া, কারণ মানুষের হাতে টাকা পয়সা তখন বেশি চলে আসবে। সো ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায় তখন প্রোডাকশন বেড়ে যাবে, অ্যান্ড প্রোডাকশন বেড়ে গেলে কী হবে? এমপাওয়ারমেন্টটাও বেড়ে যাবে। সো আপনি বুঝতে পারতেছেন যে এই হোল সিস্টেমটার মধ্যে কিন্তু আমরা একটা ডাইনামিক স্টাইল দেখতে পাচ্ছি। সো এইটাকে আমরা বেসিক্যালি বলবো ডাইনামিক ইকোনমি। আমি সরাসরি ইকোনমি লিখি। সো এটাকে আমরা বলবো ডাইনামিক ইকোনমি। ওকে, সো ডাইনামিক ইকোনমির মধ্যে যেটা আমরা বুঝলাম যে এই টোটাল সিনারিওটাকে আমরা ডাইনামিক ইকোনমি বলছি। সো আপনি বুঝতে পারতেছেন, তার মানে যদি এর মধ্যে কোনো একটা ব্রেক হয় তখন সেটা ডাইনামিক ইকোনমি না হয়ে স্লো ইকোনমি হয়ে যাবে। সো যে কোনো একটা দেশের জন্যই স্লো ইকোনমি সো ব্যাড। সো আমরা স্লো ইকোনমিকে একটু প্রমোট করতে চাবো না অফকোর্স। সো এই জন্য মানে আমরা সাধারণত জানি কি যে ইনফ্লেশন আসলে খুবই খারাপ, কারণ মুদ্রাস্ফীতি অলওয়েজ আমাদের জন্য আসলে হার্ম অফার করে। কিন্তু মাঝে মধ্যে যখন মুদ্রাস্ফীতিটা আসলে দরকার, মানে আপনি একটা নেসেসারি গুড বলতে পারেন, সো মুদ্রাস্ফীতি যদি না হয় তাহলে কিন্তু আপনার ইকোনমিটা ডাইনামিক ইকোনমি থাকছে না। সো এটা প্রায় কোশ্চেনে চলে আসে। আই হোপ আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো আমরা বেশ কিছু ছোটো ছোটো টার্মসের ব্যাপারে জেনে নেব, কারণ আপনাদের এন্টার সিলেবাসের মধ্যেই দেখবেন যে বেশ কিছু ছোটো ছোটো টার্মস আছে যেগুলো হলো আপনি পরে যায় হয়তো বুঝতে পারবেন না বা বুঝতে সমস্যা হবে। এর মধ্যে প্রথমেই যে টার্মসটা আছে, আচ্ছা আমি ব্ল্যাকটা ইউজ করি। এর মধ্যে প্রথমেই যে টার্মসটা আছে সেটা হলো অ্যাগ্রিগেট আউটপুট। সো অ্যাগ্রিগেট আউটপুট বলতে কী বোঝায়? অ্যাগ্রিগেট আউটপুট বলতে একদম ইজিলি মনে রাখবেন, কোনো সংজ্ঞার দরকার নেই। সো একটা ইকোনমির মধ্যে টোটাল যে আউটপুট আপনি ধরে নেবেন যে অ্যাগ্রিগেট মানে হলো টোটাল। সো তাহলে একটা ইকোনমির মধ্যে টোটাল যে আউটপুট সেটাকে আমরা কী বলবো? অ্যাগ্রিগেট আউটপুট। ওকে, সো সেমভাবে আপনাকে যদি আমি অ্যাগ্রিগেট ইনপুটের কথা বলি তাহলে আপনি বুঝতে পারতেছেন যে অ্যাগ্রিগেট ইনপুট কী হবে, যে একটা ইকোনমির মধ্যে টোটাল যে ইনপুটটা সেটাকে আমি বলবো অ্যাগ্রিগেট ইনপুট। আচ্ছা, এরপর আর একটা টার্ম আপনাদের এখানে ইউজ হবে, সেটা হলো অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্ট। সো এইখানে একটা ছোট জিনিস একটু আমি আপনাদেরকে বলে দিই, সেটা হলো অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্ট বলতেও টোটাল ইনভেস্টমেন্টই বোঝায়, বাট আমরা আসলে কী করি, মানে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের টার্গেট কী থাকে যে আপনাদেরকে বেশি টাকা সেভ করতে হবে। যেমন দেখা যায় যে আমাদের প্যারেন্টসরা যে টাকাটা দেয় ওইটাকে আমরা আসলে না খেয়ে সেভ করি, যেটা আমরা স্কুল কলেজে করতাম। সো সেভ করে কী করতাম, যে পরে যায় ওইটাকে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে ইনভেস্ট করতাম বা কোথাও একটা ইনভেস্ট করতাম। সো যেটাকে আমরা বেসিক্যালি সেভিংস বলে থাকি। সো আমাদের অ্যাজ আ বেসিক হিউম্যান বিং আমাদের মাথা সবসময় কাজ করে যে আমরা আসলে সেভ করবো মানিটাকে। বাট অ্যাকচুয়ালি আপনি যদি একটা ইকোনমিক্যাল সিস্টেমের কথা ভাবেন বা একটা ন্যাশনাল ইকোনমির কথা ভাবেন তখন কিন্তু এটা আসলে খারাপ। সো কারণ আপনি যখন সেভ করতেছেন তখন আপনি কিন্তু ইনভেস্ট করতেছেন না। মানে আপনি কী করলেন যে আপনি আজকে 10 টাকা জমালেন, কালকে 10 টাকা জমালেন, পরশু 10 টাকা জমালেন, আপনার 30 টাকা হলো, কিন্তু এটা তো আসলে আপনার কাছে হলো, আপনি তো এটা ইকোনমির মধ্যে কোথাও দিচ্ছেন না। সো এই জন্য কিন্তু এইটা ইকোনমির জন্য খুবই খারাপ। সো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি যদি সেভ করেন তাহলে কিন্তু সেটি ইকোনমির জন্য আসলে একটা ব্যাড ইম্প্যাক্ট নিয়ে আসে। সো আপনার মনে আবার কোশ্চেন আসতে পারে যে ঠিক আছে ভাই আমি তো বুঝলাম ইনভেস্টমেন্ট মানে সেফটা আপনার ইনভেস্টমেন্টের জন্য ব্যাড একটা আউটপুট নিয়ে আসে। সো তাহলে আসলে এটা টার্গেটটা কি, মানে তাহলে আমরা কি টাকা সেভ করবো না? অফকোর্স এরকম না। আপনাদের মানে অ্যাজ আ ইকোনমিস্ট বা অ্যাজ আ ধরেন ইকোনমির পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, ইকোনমি আপনাকে সেভ করতে কখনোই মানা করে নাই, বাট ইকোনমি আপনাকে বলে যে আপনি যে টাকাটা সেভ করতেছেন এটাকে আপনি আসলে ইনভেস্ট করেন। যে আপনি ধরেন 3 লাখ টাকা সেভ করছেন, সো আপনি ওইটাকে গোল্ডে ইনভেস্ট করেন হইতে পারে, বা আপনি ওইটাকে কোনো একটা ফার্মে ইনভেস্ট করেন যেটা হলো আপনার অন্য মানুষদের জন্য আসলে একটা ইনকাম সোর্স হয়ে দাঁড়াচ্ছে। সো ওইটা আপনার ইকোনমি সবসময় আপনাকে পুশ করার ট্রাই করে। সো তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনি যদি অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্টের কথা বলেন, সো অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্ট বিলিভ করে যে আপনি যদি শুধুমাত্র সেভ করে রাখেন তখন সেটা আপনার ইকোনমির জন্য অত্যন্ত খারাপ। অ্যান্ড র্যাদার দেন আপনি যদি মানে অ্যাজ আ পার্সন আপনার টার্গেট থাকা উচিত যে আপনি যে টাকাটা সেভ করতেছেন এটা আসলে আপনি পরবর্তীতে যে ইনভেস্ট করবেন। সো এইটা আর কি, এটা একটা বেশি ইম্পর্টেন্ট জিনিস ছিল। অ্যান্ড আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলে দিয়েছি, এখানে পেজ মেবি শেষ। আচ্ছা আমি আপনাদেরকে একটু লাস্টে ডান করে লাস্টে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সো হ্যাঁ, সো আরেকটা জিনিস হলো আপনাদেরকে আমি বলে দিই, সেটা হলো এখানে
আরেকটা নোট করার মতো জিনিস আছে, সেটা হলো আরেকটা ওয়ার্ড আছে, এটা হলো আপনার ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেডটাকে আমরা বলি। সো ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে কিন্তু একটু ভালোভাবে শুনবেন, আর এটা আপনার পরবর্তীতে কোশ্চেনে গিয়ে লাগবে। সো ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হলো আপনার এক্সপোর্টের পার্ট অ্যান্ড আর একটা হলো আপনার ইম্পোর্টের পার্ট। সো একটা হলো এক্সপোর্ট অ্যান্ড আর একটা হলো ইম্পোর্ট। সো আপনি যদি এক্সপোর্টের কথা বলেন, আপনি যদি এক্সপোর্টের কথা বলেন, এটাকে আপনারা হয়তো জানেন যে এক্সপোর্টকে আমরা এক্স দিয়ে এক্সপ্রেস করি অ্যান্ড ইম্পোর্টকে আমরা এম দিয়ে এক্সপ্রেস করি। সো এটা একটু মনে রাখবেন, সেটা হলো আপনার যখন কোনো একটা ইকোনমিতে এক্সপোর্ট অনেক বেশি হবে বাট ইম্পোর্ট অনেক কম হবে, সেই ক্ষেত্রে ওইটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ দিক, মানে ওইটা আপনার জন্য একটা ভালো আপনার ইকোনমির জন্য। সো ওই ক্ষেত্রে আপনার যে ন্যাশনাল ইনকামটা আছে, যেটাকে আমরা এনএক্স দ্বারা ডিফাইন করি, সো এনএক্সের জন্য কিন্তু এটা বেড়ে যায় বা এনএক্সের জন্য এটা গুড বলতে পারেন। ওকে, আবার সেমভাবে আপনি যদি এটা আপনি বুঝতেই পারতেছেন লজিক দিয়ে, যে আপনি যদি এক্সপোর্টের চেয়ে বেশি ইম্পোর্ট করে ফেলেন, তখন কিন্তু এটা আবার আপনার ইকোনমির জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, কারণ তখন আপনার যে নেট ইনকামটা বা নেট যে ইনকামটা সেটা কিন্তু কমে যাচ্ছে। সো তার মানে কিন্তু এটা আমাদের জন্য খারাপ। সো এটা একটু মনে রাখবেন, এটা ম্যাথ করার সময় পরবর্তীতে কাজে লাগবে। সেটা হলো যে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড আমরা যেটাকে বলছি, এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো এক্সপোর্ট আর একটা হলো ইম্পোর্ট। এক্সপোর্টকে এক্স দ্বারা এক্সপ্রেস করি অ্যান্ড ইম্পোর্টকে এম দ্বারা এক্সপ্রেস করি, অ্যান্ড কখন কোনটা ভালো, কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, এটা একটু মনে রাখবেন, বিকজ এটা আপনার পরবর্তীতে আবার যায় ম্যাথে লাগতেছে। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম, আমরা যেখানে ছিলাম, ওকে। সো এবার আমরা যেটা পড়বো সেটা হলো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংস। এইখান থেকে বেসিক্যালি আপনাদের কোশ্চেন্স আসা শুরু হয়, অ্যান্ড এটা থেকেই আপনি মোটামুটি একটা কোশ্চেন কমন পাবেন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং থেকে। সো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা মূলত দুইটা জিনিস নিয়ে আলোচনা করি, একটা হলো আপনার জিএনপি অ্যান্ড আর একটা হলো আপনার জিডিপি। ঠিক আছে, সো আপনারা অলরেডি আমরা সবাই জানি, আমরা সঞ্চয়তে পড়ে আসছি, জিএনপি মিনস হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অ্যান্ড জিডিপি মানে হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সো জিএনপি আর জিডিপির মধ্যে কী কী ক্যালকুলেট হয়, কী কী ক্যালকুলেট হয় না, সেটা আপনাকে আমি ইজিলি বলে দিচ্ছি, কারণ এখন তো আসলে ওইভাবে প্রোডাক্ট পড়ানোর মতো টাইমও নাই আমাদের কাছে অ্যান্ড আপনাদেরও সময় নাই। সো জিএনপি বলতে আমরা মূলত বুঝি, একটা জিনিস মনে রাখবেন যে এটা যেহেতু গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, তার মানে যখন আপনার ন্যাশনালিটি বিডি হবে, শুধুমাত্র ন্যাশনালিটি বাংলাদেশি হবে, যখন আপনার ন্যাশনালিটি শুধুমাত্র বাংলাদেশি হবে, ওই টাইমে যে জিনিসগুলো আমি কাউন্ট করব সেটাকে আমি গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে নিয়ে আসবো। আর গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে আমরা বুঝাবো যেটা হলো আপনার সীমানার মধ্যে যা ইনকাম হবে সেইটাকে যখন আপনি কাউন্ট করবেন। সো সীমানার মধ্যে যে ইনকামটা, ওইটাকে যখন আপনি কাউন্ট করবেন তখন সেটাকে আমি জিডিপি বলবো। অ্যান্ড যখন আপনি শুধুমাত্র ন্যাশন ওয়াইড চিন্তা করতেছেন যে অ্যাজ আ বাংলাদেশি কারা ইনকাম করতেছে, তখন সেটাকে আমি জিএনপি বলবো। আমি থেকে আরও সহজ করে লিখে দিচ্ছি, সেটা হলো যে আপনি এভাবে লিখে রাখতে পারেন যে জিএনপির মধ্যে যেটা, যে আপনি যদি বাংলাদেশি সিটিজেনশিপের কথা বলেন, তো বাংলাদেশি সিটিজেনশিপই কিন্তু আমরা জিএনপির মধ্যে কাউন্ট করছি। বাট আপনি যদি একজন ফরেনারের কথা বলেন, ওইটাকে কিন্তু আমরা কাউন্ট করছি না। আবার আপনি যদি রেমিটেন্সের কথা বলেন, সো যারা রেমিটেন্স ইনকাম করতেছে ওরা কিন্তু কি অ্যাজ বাংলাদেশি ইনকাম করতেছে, ওদের ন্যাশনালিটি কি বাংলাদেশি। সো এইটাও কিন্তু আপনার রেমিটেন্সটাও কাউন্ট হচ্ছে। অ্যান্ড আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের কথা চিন্তা করেন, সেটাও কিন্তু এটার মধ্যে কাউন্ট হবে। সো আপনি তাহলে বুঝতে পারতেছেন যে জিএনপির মধ্যে কী কাউন্ট হচ্ছে। জিএনপির মধ্যে আপনার অ্যাজ আ সিটিজেন আপনি যে ইনকাম করতেছেন, হতে পারে সেটা আপনার বাংলাদেশের মধ্যে অথবা রেমিটেন্স হিসাবে, অ্যান্ড আপনার একটা দেশের এক্সপোর্ট ইম্পোর্টের উপর হিসাব করে যে ইনকামটা, ওইটাকে আমরা কাউন্ট করবো জিএনপির মধ্যে। আচ্ছা, এবার আসি জিডিপি। সো জিডিপির মধ্যেও যদি সেম জিনিসটাকে আমি বলি যে জিডিপির মধ্যে কিন্তু আমরা আপনার সিটিজেনশিপ হিসেবে যে ইনকামটা সেটাকে কাউন্ট করব, এবং ফরেনার ইনকামটাকেও কিন্তু আমরা কাউন্ট করবো, কারণ যে ফরেনার ধরেন বাইরে থেকে এসে দেশের মধ্যে থাকতেছে, ও তো আসলে আমাদের ইকোনমির একটা পার্ট। সো ওকেও কিন্তু আমরা কাউন্ট করতেছি। কিন্তু যে রেমিটেন্স ধরেন ইনকাম করতেছে, ও কিন্তু আমাদের সীমানার বাইরে, সো ওকে আমরা কাউন্ট করতেছি না জিডিপির মধ্যে। অ্যান্ড যেটা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ইনকাম, সেটাও কিন্তু দেশের বাইরে থেকেই আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি, মানে এটা দেশের বাইরের সাথে হিসাব, এটার মধ্যে সীমানা রিলেটেড না কিন্তু। সো দ্যাটস ওয়াই আমরা এটাকেও কাউন্ট করতেছি না। সো এই জিনিসটা একটু মনে রাখবেন, কারণ এটা দেওয়া হিউজ ম্যাথ আসে। সো জিএনপি বেসিক্যালি আমরা কী কাউন্ট করি, জিএনপির মধ্যে আমরা অ্যাজ দ্য বাংলাদেশি সিটিজেন যে ইনকামটা সেটাকে কাউন্ট করব,
সো ফরেনারি ইনকাম আমরা কাউন্ট করব না, আমরা রেমিটেন্স কাউন্ট করব অ্যান্ড আমরা আমাদের এক্সপোর্টের হিসাবটাকে কাউন্ট করব। আর জিডিপির মধ্যে আমরা কিন্তু বিডি সিটিজেনশিপ কাউন্ট করব, আমরা ফরেনারি ইনকাম কাউন্ট করব, আমরা রেমিটেন্স কাউন্ট করব না, অ্যান্ড আমরা ন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট হিসাবটাও কাউন্ট করব না। ওকে, সো এটাকে আরেকটু ইজি করে যদি আপনাকে দেই, কিছু শর্টকাট আছে। আচ্ছা, সি দ্বারা, আচ্ছা আগে আমি আপনাকে লিখি যে সি দ্বারা বেসিক্যালি কী বোঝায়, কনজামশন, ঠিক আছে। আই দ্বারা কী বোঝায়, আই দ্বারা বোঝায় ইনভেস্টমেন্ট। এই পার্টটুকু একটু মনোযোগ দিয়ে দেখবেন, বিকজ এই পার্টটুকু থেকে আপনাদের একটা কোশ্চেন আসবে একদম ফর শিওর। জি দ্বারা বোঝায় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স, আর আপনার এনএক্স দ্বারা বোঝাবে নেট এক্সপোর্ট। সো নেট এক্সপোর্ট বলতে কিন্তু আপনি আরেকভাবে এক্সপ্রেস করতে পারেন, সেটা কি বলেন তো, এক্স মাইনাস এন। সেটা আমরা একটু আগে পড়লাম যে আপনার নেট এক্সপোর্ট, যেটা আমরা একটু পড়লাম ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে। ওকে, সো আচ্ছা এই কয়টা একটু মনে রাখবেন যে সি দেয়া কি বোঝায়, আই দেয়া কি বোঝায়, জি দেয়া কি বোঝায়, এনএক্স দেয়া কি বোঝায়, এগুলো একটু খেয়াল রাখবেন। এবার যদি আপনি জিএনপির কথা বলেন, জিএনপি মধ্যে কিন্তু আপনি যখন কাউন্ট করতেছেন কিন্তু অ্যাজ এ সিটিজেন আপনার যে ইনকাম সেটা কাউন্ট হবে। সো এখানে আপনার কনজামশনটা কাউন্ট হবে, আপনার ইনভেস্টমেন্টটা কাউন্ট হবে, আপনার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্সগুলো কাউন্ট হবে, অ্যান্ড আপনার নেট এক্সপোর্টটা কাউন্ট হবে। ওকে, বাট আপনার জিডিপি এর মধ্যে শুধুমাত্র আপনার কনজামশন কাউন্ট হবে, আপনার ইনভেস্টমেন্ট কাউন্ট হবে, অ্যান্ড আপনার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারগুলো কাউন্ট হবে, ঠিক আছে। সো তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কী কোথায় কাউন্ট করবো। ওকে, সো এই সূত্রটা মনে রাখবেন যে জিএনপি ইজ ইকুয়াল টু কি আর জিডিপি ইজ ইকুয়াল টু কি। আচ্ছা, তো চলেন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে পারি। যদি আমি একটা স্লাইড রাখছিলাম, শুধু আপনার জন্য কষ্ট করে লিখছি। আচ্ছা, সো চলেন আমরা কোশ্চেন দেখি। সো কোশ্চেনে আপনাদের এরকম বলে দিবে যে ধরেন একটা ইকোনমির কথা চিন্তা করেন, যেখানে হলো আপনার কনজামশন ধরেন $800, অ্যান্ড আপনার বলে দিল যে আপনার গভর্নমেন্ট আপনাকে যে টাকাটা দিচ্ছে সেটা হলো $590, ঠিক আছে। সো এখন আপনাকে এইখান থেকে যদি বলে জিডিপি, আচ্ছা ইনভেস্টমেন্ট মনে আমি লিখি নাই, হ্যাঁ, আর ইনভেস্টমেন্ট মনে করেন বলে দিল কত বলেন, ধরেন $590। আচ্ছা, এইখান থেকে যদি আপনাকে বের করতে বলে যে এইখান থেকে আপনি জিডিপি আর জিএনপি বের করেন, অথবা কিন্তু আপনাকে এরকম বলে দিতে পারে যে এখান থেকে আপনি ন্যাশনাল ইনকামটা বের করেন, ঠিক আছে। সো যাই বলুক না কেন আপনি কীভাবে বের করবেন। সো ফার্স্ট অফ অল যদি জিডিপি বলে, জিডিপি বললে আমরা জানি যে জিডিপির সূত্র কি, ফার্স্টে আপনি লিখবেন যে গিভেন, অ্যান্ড দেন যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো সব তুলবেন, অ্যান্ড দেন আপনি জাস্ট উই নো লিখে যে সূত্রটা লেখা আছে, যে আমরা যেটা জানি যে জিডিপির জন্য সূত্রটা কি, জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস জি প্লাস আই। ওকে, দেন আপনি ভ্যালুগুলো লিখবেন, যোগ করবেন, ডান। আবার আপনি যদি জিএনপিটা বের করেন, সো জিএনপি ইজ ইকুয়াল টু কী হবে, সি প্লাস জি প্লাস আই প্লাস এনএক্স, অ্যান্ড সেমভাবে আপনি জাস্ট ভ্যালুগুলো লিখবেন, বের করে দেবেন, ইজ ডান। ওকে, সো এটা হলো আপনার টাইপ 1-এর মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। সো এই ম্যাথের মধ্যে মাঝে মধ্যে একটা যেটা করে সেটা হলো যে একটু কনফিউজিং করার জন্য, সেটা হলো আপনাকে ধরেন মানে একটা জিনিস মনে রাখবেন, এনএক্সটাকে আমরা কোথায় হিসাব করি বলেন, এনএক্সটাকে কিন্তু আমরা হিসাব করি আপনার জিএনপির মধ্যে, ঠিক আছে। সো আপনাকে হয়তো এমন বলে দিতে পারে যে ধরেন যেমন এই ম্যাথটাই, এখানে এনএক্স কিন্তু দেয়া নাই, ঠিক আছে। সো আপনাকে এনএক্স দিল না, অ্যান্ড কোশ্চেনের মধ্যে বলে দিল যে তুমি জাস্ট ন্যাশনাল ইনকাম বের করো। সো এখন আপনার কনফিউজিং হতে পারে যে আমি এখন তাহলে কী বের করবো, আমি কি জিডিপি বের করবো নাকি জিএনপি বের করবো। সো দেখেন এনএক্স কিন্তু এখানে দেয়া নাই কোশ্চেনের মধ্যে, তার মানে কি আপনি কি জিএনপি বের করতে পারবেন না। তার মানে এখানে ন্যাশনাল ইনকাম বলতে কিন্তু কোনটাকে বোঝাচ্ছে, ন্যাশনাল ইনকাম বলতে কিন্তু শুধুমাত্র জিডিপিকে বোঝাচ্ছে, বুঝতে পারছেন। সো এইটা একটু মাঝে মধ্যে ট্রিক্স করে দেয়, এছাড়া আর বাকি কোনো ঝামেলার ম্যাথ এখান থেকে আসে না, অলমোস্ট সব কিছু মানে এই প্যাটার্নেরই ম্যাথ আসে। সো আরেকটা টাইপের ম্যাথ এখান থেকে আসে, সেটা হলো এটা আপনাকে বলে দেয় যে সেম কোশ্চেন, লাইক একটা ইকোনমির কথা আপনাকে চিন্তা করতে বলে যেখানে আপনার এক্সপোর্ট হইলো ধরেন $600, অ্যান্ড আপনার ইম্পোর্ট হইলো ধরেন $300।
সো আপনাকে এইখান থেকে ক্যালকুলেট করতে বলে যে ওয়েদার দ্য ইনকাম ইজ হ্যাভিং ট্রেড ডিফিসিট নাকি হইল গিয়ে আপনার ডিফিসিট আর নাকি হইল গিয়ে আপনার সারপ্লাস, ট্রেড সারপ্লাস। সো ঘাবড়ে যাওয়ার কিছু নাই, জাস্ট এখানে একটু ওয়ার্ড নেওয়া খেলছে, সেটা একটু আপনাকে বলে দিচ্ছি আমি। সো ট্রেড ডিফিসিট যেটা, এটাকে মনে রাখবেন ডি দিয়া ডেপ্ট, ডি দিয়া ডিফিসিট, ঠিক আছে। সো ডেপ্ট মানেই হলো আপনার এন এক্সের মান মাইনাস অথবা এক্সের মান ছোটো হবে। সো এন এক্স দিয়ে আমি মনে রাখতাম যে ডেপ্ট, যেহেতু ডেপ্ট মানে ঋণ, সো একটা নেগেটিভ জিনিস, সো এন এক্স এখানে নেগেটিভ হবে। ওকে, সো ট্রেড ডিফিসিট মানে কি যখন এন এক্সটা আপনার নেগেটিভ হচ্ছে, অ্যান্ড সারপ্লাস মানে কি তাহলে অফকোর্স যখন এন এক্স আপনার পজিটিভ হচ্ছে তখন সেটাকে আপনি বলবেন ট্রেড সারপ্লাস। ওকে, সো দেখেন আপনাকে এইটা বলে দিচ্ছে অ্যান্ড আপনাকে ক্যালকুলেট করতে বলছে যে এখানে ইকোনমির অবস্থাটা আসলে কেমন, এটা কি ডিফিসিট নাকি এটা সারপ্লাস। তো সেমভাবে আপনি জাস্ট প্রসিডিউরটা ফলো করে আপনি এখানে এন এক্সের সূত্র যদি লেখেন যে এন এক্স ইজ ইকুয়াল টু কী হয় এক্স মাইনাস এম, তাহলে আপনার এক্সপোর্ট এখানে ছিল কত, এক্সপোর্ট ছিল 600 অ্যান্ড আপনার ইম্পোর্ট ছিল 300, তাহলে 600 থেকে 300কে যদি আপনি বিয়োগ করেন আপনার রেজাল্ট আসে কত, রেজাল্ট কিন্তু আসে 300। সো এই 300টা একটা পজিটিভ নাম্বার না, সো এন এক্সটা এখানে কী আসছে, পজিটিভ আসছে। সো এন এক্স যেহেতু পজিটিভ আসছে তার মানে আপনি বুঝতে পারতেছেন যে ইকোনমিটার অবস্থা কীরকম, এটা হলো সারপ্লাস অবস্থায় আছে, বুঝছেন। আর যদি এটা নেগেটিভ আসতো তখন আপনি বলতেন যে এটা ডিফিসিট অবস্থায় আছে।